একটু পরেই আমার বিয়ে। আর আমার বিয়েতে আমার বর আসবে না। বর ছাড়া বিয়ে হয়তো খুব কমই হয়। বিয়েতে বরযাত্রীর সাথে বর বাড়িতে থেকেও আসবে না, এমন বিয়ে হয়তো আদৌ হয়নি। কিন্তু আমার হচ্ছে। হ্যাঁ, আমার বর তার বাড়িতে, কিন্তু সে আসবে না। আমি সন্ধ্যা ইসলাম, এইবার অনার্স তৃতীয় বর্ষে পড়ি। আমি যখন 5 বছর, তখন আমার মা মারা যায়। কিছু না বুঝলেও খুব কান্না করছিলাম সেদিন। বুঝতে পারছিলাম না মা না না ফেরার দেশে চলে গেছে। আকাশের তারা বানিয়ে দিয়েছে আল্লাহ মাকে। এর কিছুদিন পরে বাবা আরেকটা বিয়ে করেন। সৎ মা আমাকে প্রথম প্রথম আদর করলেও কয়েকদিন পর থেকে তার আসল চেহারা দেখানো শুরু করে। আমার নামে আব্বুর কাছে নালিশ দিতে থাকতো, আমাকে মারধরও করতো। আব্বুর কাছে আমি আস্তে আস্তে অসহ্য হতে লাগলাম। তারপর একদিন হঠাৎ করে মামা আসলো আমাকে নিতে। আমি বুঝতে পেরেছিলাম আব্বুই মামাকে বলেছে এসে আমাকে ওনার কাছ থেকে নিয়ে যেতে। আমার জন্য নাকি খরচ পাঠাবে আব্বু, কিন্তু মামা না করে দিয়েছিল। তার কোনো খরচ লাগবে না। সেদিন খুব ভালো করে না বুঝলেও বুঝতে পেরেছিলাম মামা আমাকে খুব ভালোবাসে। মামার বাড়ি থেকে পড়াশোনা করেছিলাম। মামা, সিহা আর সিজাত ভাইয়া আমাকে খুব ভালোবাসতো। সিজাত ভাইয়াকে পেয়ে মনে হলো সে আমার আপন ভাই। মামি আমাকে সহ্য করতে না পারলেও ও মামার জন্য কিছু বলতে পারতো না। এসবের মাঝে আস্তে আস্তে বড় হতে থাকলাম। সিজাত ভাইয়া বাইরে থেকে পড়াশুনো করে, আর সিহা এইখানে কলেজে পড়ে। সিজাত ভাইয়া মামা না থাকলে মামি আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। আমি মামাকে তা বলতে পারতাম না, কারণ এমনিতে ওরা আমাকে আশ্রয় দিয়েছে। আমি চাইনি আমার জন্য ওদের সুখ নষ্ট হোক। এর মধ্যে আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছিলাম। রিহানও আমাকে খুব ভালোবাসতো। ভেবেছিলাম ওকে ভালোবেসে সব কষ্ট দূর হয়ে যাবে আমার। ও নিজেও বলেছিল আমার আর কোনো কষ্ট করতে হবে না। ওকে নিয়ে ছোট্ট একটা সংসারের স্বপ্ন দেখেছিলাম আমি। হাজারো ইচ্ছে সেখানে ছোটাছুটি করতেও প্রতিদিন নিয়ম করে ভালোবাসি বলতাম দুজন দুজনকে। ভুল করে একদিন ভালোবাসি না বললেও খুব অভিমান হতো আমার। কিন্তু জানি না কি হয়েছে, হঠাৎ করে অভিমান করেও হারিয়ে গেছে। অনেক চেষ্টা করে যোগাযোগ করার, কিন্তু পারিনি। সেই দিন খুব কেঁদেছিলাম। কথায় আছে না, কিছু কিছু মানুষের কপালে সুখ নেই, আল্লাহ তার কপালে সুখ লিখে নেই। 1 সপ্তাহ হলো মামা মারা গেছে, আর মামি আমায় ছোটোবেলা থেকে পছন্দ করতো না। এখন মামা নেই, তাই আমাকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছে। আর আজকে তার সেই অপেক্ষাকৃত দিন চলে এসেছে। আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। খুব সুন্দর করে সাজানো হচ্ছে আমাকে ভারী ভারী গহনা দিয়ে। ওরা অনেক বড় লোক, তাই আমাকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিয়ে যাচ্ছে। আর মামিকে মোটা অঙ্কের টাকা দিয়েছে আমাকে বিয়ে করতে। নিজের কাছে নিজেকে পরি মনে হচ্ছে। কখনো নিজেকে আয়নায় তেমন ভালো করে দেখা হয়নি, তাই তো আজকে একটু অন্যরকম লাগছে। আমি শুধু আমার বরের নামটা শুনেছি, শায়ন আহমেদ স্বাধীন ওনার নাম। ওনার নাকি মানসিক সমস্যা আছে, এই জন্য মামি এত টাকা দিয়েছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। বলতে পারেন বিয়ের বাহানা দিয়ে মেয়ে কিনে নিয়ে যাচ্ছে, আর মামি আমাকে বিক্রি করে দিচ্ছে। ওনার মানসিক সমস্যার জন্য ওনাকে এইখানে নিয়ে আসা হবে না, তাই এই বাড়ি থেকে কয়েকজন কাজের সাথে ওই বাড়িতে গিয়ে ওনাকে কবুল বলিয়ে সই করিয়ে বরযাত্রী সহ ওরা এই বাড়িতে আসবেন। বর আসবে না বলে সবাই হাসাহাসি করছে, তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমার মনে হচ্ছে আমি জীবন্ত লাশ, কোনো অনুভূতি কাজ করছে না ভেতরে। অনুভূতিহীন মানুষ হয়ে গেছে আমি। খুব কষ্ট হচ্ছে না, আবার খুশিও লাগছে না। হঠাৎ শিয়া এসে আমায় জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে। আপু, আমি জানি আম্মু তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু আমি কিছু পাচ্ছি না তোর জন্য, আমাকে ক্ষমা করে দিস। আরে পাগলি, কী বলছিস এইসব? যেখানে নিজের বাবা আমাকে দেখেনি, ফেলে দিয়েছে, সেখানে মামি আমার ভার নিয়ে আমাকে এতদিন সহ্য করে বিয়ে পর্যন্ত দিয়ে দিচ্ছে। এই কাজটা কয়জনে করে বল? আমার কোনো অভিযোগ নেই মামির প্রতি, এমনকি কারো প্রতি কোনো আক্ষেপ নেই। আমার যে কপাল মন্দ রে, তুই মামির সব কথা শুনিস আর সিজাত ভাইয়াকে কিছু বলিস না। শিয়া আরও শক্ত করে জড়িয়ে ধরল সন্ধ্যাকে। কি বলছিস এইসব? কেন বলবো না? সিজাত ভাইয়া এইসব জানতে পারলে অনেক কষ্ট পাবে আর পড়াশোনা ছেড়ে চলে আসবে। আমি চাই না আমার জন্য ভাইয়ের পড়াশোনার ক্ষতি হোক। আমার কপালে যা আছে তাই হবে। হঠাৎ মামি রুমে এসে ন্যাকা কান্নাকাটি শেষ হলে, এইবার চল, কাজই চলে এসেছে, বরযাত্রী লেট করবে না বেশি। মা, তুমি এরপরও আপুর সাথে এমন করছো? সে তো চুপ কর মামি, আমি আসছি। বিশাল এক বাসার বাইরে এসে গাড়ি থামে। আমাকে কি তাহলে এই বাসার বউ করে নিয়ে এসেছে? ভাবার সময় নেই, সবার সাথে তাড়াতাড়ি পা চালাতে হবে। বাসার ভিতরে পা দিচ্ছি স্বামী ছাড়া। ভিতরটা কেমন জানি একটা লাগছে। ওনাকে আমি দেখিনি। মামির কথাতেই আমি রাজি হয়ে গেছিলাম। এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না। বিশাল ড্রয়িং রুমে বসে আছেন
সন্ধ্যা, শাশুড়ি নাফিসা বেগম, শ্বশুর আসিফ আহমেদ, দেবর অয়ন, দেবরের বউ আশা। ওরা সবাই কি জানি কথা বলছে সন্ধ্যার থেকে দূরে দাঁড়িয়ে। কিছু শুনতে পাচ্ছে না সন্ধ্যা, শুধু শ্বশুর এটুকু শুনতে পেয়েছে সন্ধ্যা, ও যাতে কখনো এইসব বিষয়ে না জানতে পারে। কথাটা শুনে সন্ধ্যার কেমন জানি লাগলো, কিন্তু সন্ধ্যা বোঝার চেষ্টা করলো না। সন্ধ্যা বিশাল বাড়ি দেখায় ব্যস্ত। সন্ধ্যার ননদ তুয়া কাছে এসে বলল, ভাবি খারাপ লাগছে না তো? একটা মুচকি হাসি দিয়ে বললাম, না। তুয়া সন্ধ্যার কাছ থেকে চলে যেতেই একটা কম বয়সী মেয়ে ভয়ে ভয়ে এসে সন্ধ্যার কাছে বসে থাকে। ভাবি আপনাকে একটা কথা বলতে চাই, ভয়ে ভয়ে। ভাবি আমি এইবারে কাজ করি, আমার নাম শাপলা। আপনি তো কিছুই জানেন না, আপনাকে কিছু বলতে চাই। এটুকু বলতে আমার যা আশা এসে শাপলাকে আটকে দেয়। বুঝতে পারলাম আমার যা হয়তো বুঝে গেছে শাপলা কি বলবে। শাপলা আশাকে দেখে ভয়ে ঢোক গেলে, ভাবি নতুন বউ অনেক সুন্দর। হ্যাঁ তুই যা কাজ কর। চোখ বড় বড় করে। আমি কিছু বুঝতে পারছি না কী হচ্ছে, শুধু বোকার মতো তাকিয়েছে ওদের দিকে। কিন্তু আমার স্বামীকে একবারের জন্য দেখতে পেলাম না এখনও। উনি কোথায় আছেন সেটাও জানি না। আমার শাশুড়ির কাছে এসে, মা অসুবিধা হচ্ছে না তো কোনো? আমি স্মিত হেসে, না মা। আশা ওকে স্বাধীনের রুমে নিয়ে যা আর খাবার রুমেই দিয়ে আয়। জি মা। রাত 12টা বাজে, কিন্তু আমার স্বামীকে আমি এখনও দেখতে পাইনি। বসে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি। রিহানের কথা মনে পড়ছে অনেক। এমন একটা রুমে তো ওর জন্য এইভাবে বসে থাকার কথা ছিল। মিথ্যা অভিনয় করে চলে গেল। খুব কি দরকার ছিল এইসব করার? এইসব ভাবতে ভাবতে দরজায় শব্দ হলো। আমি একটু জড়সড় হয়ে বসলাম। একবার ওনার দিকে তাকিয়ে দেখলাম চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, দাড়িগুলো বড় বড়, চোখের নিচে কালো দাগ পড়েছে। কিন্তু বিশাল দেহে উনি। গায়ের রং ময়লা ফর্সা হলেও ময়লা জমেছে বোঝা যাচ্ছে। এক পলক দেখা যতটুকু দেখা যায় দেখলাম। আমি নিচু হয়ে বসে আছি ঘোমটা টেনে। উনি আমার কাছে এসে বসলেন। একটু নড়েচড়ে বসলাম। উনি আমার ঘোমটা তুলে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে আমার গালে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। কি করছেন? প্লিজ ছাড়ুন, আমার লাগছে। উনি আমার ঘোমটাটা টেনে ফেলে দেয়। আমার কোনো কথায় উনি শুনছেন না। কেমন জানি পাগলের মতো করছেন। হঠাৎ করে মনে হলো ওনার তো মানসিক সমস্যা আছে। মনে পড়তে আমি খাট থেকে লাফ দিয়ে নেমে পড়লাম। উনি ঘুরে আমার কাছে আসছে। আমি ভয়ে ভয়ে বলছি, প্লিজ আমার কাছে আসবেন না, দূরে যান। এমন করবেন না প্লিজ। উনি আমার কাছ থেকে দুই হাতে কোমরে ধরে আমি চোখ বন্ধ করে ফেলি। হঠাৎ উনি আমার কোমরে দুই হাতের বড় বড় নখ দিয়ে চাপ দিয়ে ধরেন। নখগুলো কোমরে ছুরির মতো বিঁধে যায় একেবারে। চিৎকার দিতে গিয়ে মুখ চেপে ধরি আমি। রক্ত বের হচ্ছে বুঝতে পারছি। আমি ওনাকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে আমি চলে যেতে নিলে এক টান দিয়ে আবার উনি আমার কাছে নিয়ে আসেন। আমার কাঁধে কামড় দিয়ে ধরে আমি চিৎকার করে উঠি। উনি আমার মুখ চেপে ধরেন। আমি কোনো মতে নিজে থেকে সরাতে পারছি না। আমি ব্যথা পাচ্ছি, প্লিজ আমাকে ছাড়ুন। উনি কাঁধ থেকে আমার দুই ঠোঁটে কোমরে হাত দিয়ে ধরে। তারপর গলায় মুখে আমি অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছি, কিন্তু উনি আমায় ছাড়ছেন না। এইবার চিৎকার দিতে হবে বলে কেউ আমাকে না বাঁচালে এই লোকটা আমাকে মেরে ফেলবে। আমি ওনাকে ধাক্কা দিতে উনি টাল সামলাতে না পেরে পড়ে যায়। আমি দরজার দিকে দৌড়ে যেতে উনি আমার পায়ে ধরে টান মেরে আমাকে ফেলে দেয় ফ্লোরে। পড়ে গিয়ে মাথায় অনেক জোরে আঘাত লাগে আমার। উনি আমায় টেনে হেঁচড়ে ওনার নিচে নিয়ে যায়। আর কিছু মনে নেই আমার। সকালে জ্ঞান ফিরতে অল্প অল্প। রোদের ঝিলিক আমার চোখে এসে পড়েছে। চোখ ছাড়া আর কিছুই নড়াতে পারছি না আমি। সারা শরীর ক্ষতবিক্ষত। মাথাটা তুলতে গিয়ে আবার ফ্লোরে ফেলে দিলাম। হঠাৎ উপরে ভারী বস্তু অনুভব হলো আমার। মাথাটা একটু উপরে তুলে দেখলাম উনি আমার বুকের উপর মুখ গুজে শক্ত করে ধরে শুয়ে আছে। আমি ব্যথায় নড়তে পারছি না, তবুও ওনাকে সরানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। উনি আরও শক্ত করে জড়িয়ে ধরেছে আমায়। কাল রাতের কথা মনে পড়তে ওনাকে শরীরের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা মেরে উপর থেকে ফ্লোরে ফেলে দিলাম। উনি নিচে পড়ে গিয়ে জেগে যায়। আমি ভয়ে হামাগুড়ি দিয়ে দেওয়ালের সাথে মিশে বসে পড়ি। ভীষণ ভয় লাগছে আমার। এখন এই পাগলটা আমায় মেরে ফেলবে না তো? হে আল্লাহ, কেন আমার সাথে এমন করছো? আমার কপালে কি একটুও সুখ লিখো নেই? আমাকে এত অভাগী করে কেন পাঠালে? এর থেকে আমার মায়ের সাথে আমাকেও নিয়ে যেতে। উনি আমার দিকে কেমন করে জানি তাকিয়েছে। ভয়ে আমার ভিতর শুকিয়ে যাচ্ছে। বুকে ধুকপুকানি বেড়ে গেছে, কিন্তু ওনার ব্যাপারে আমি অবাক না হয়ে পারলাম না। উনি উল্টো আমাকে দেখে মনে হয় ভয় পাচ্ছেন। এক সাইডে গিয়ে ভয়ে জড়সড় হয়ে হাত পা গুটিয়ে বসে আছে। ওনার ব্যবহারে আমি থমকে গেলাম। স্থির চোখে ওনার দিকে তাকিয়ে আমার তাকাইয়ে থাকা দেখে উনি বলল, আপনি আমার বউ তাই না? ভয়ে ভয়ে আমার
সাথে কানামাছি গাড়ি দিয়ে খেলবেন? আমার অনেক গাড়ি আছে। একটু অন্যরকমভাবে বলল বাচ্চাদের মতো। ওনার কথায় আমি অবাক হয়ে তাকিয়েছি। ইনি কি সেই মানুষ যে কাল রাতে আমার সাথে এমন করছে, আমার উপর এত অত্যাচার করছে, এমন আক্রমণাত্মক হয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমার উপর? আমি ভয়ে চুপ করে আছি, কি বলবো কিছুই বুঝতে পারছি না। দরজায় নক করছে কে জানি। আমি নড়াচড়ার শক্তি না পেলেও ও নক করতেই আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিই। দরজা খুলে দেখি আমার শাশুড়ি মা আর দেবর। মা আমায় দেখে কতক্ষণ চুপ করে দাঁড়িয়েছে, তারপর আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি জানি না কাল রাতে তোমার উপর দিয়ে কী গেছে। ছেলেটা যে এমন হয়ে যাবে কখনো ভাবিনি। তোমায় একটু সহ্য করতে হবে মা। ও অনেক ভালো, শুধু একটু মিশতে হবে। জি মা। মাথা নুয়ে তুমি ফ্রেশ হয়ে নিচে আসো। অয়ন, স্বাধীনকে নিয়ে যাক। অয়ন যা, স্বাধীনকে ফ্রেশ করিয়ে খাবার টেবিলে নিয়ে আয়। যাও মা, তুমি ফ্রেশ হয়ে আসো। আমি উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালাম। অয়ন ভিতরে এসে ওনাকে নিয়ে গেল। আমি দরজা লাগিয়ে ফ্লোরে বসে পড়লাম, দরজা হেলান দিয়ে। জীবনের কেন জানি হয়ে গেছে মুহূর্তের মধ্যে। একটুও শক্তি পাচ্ছি না শরীরে। চোখ দিয়ে এখন আর পানি বেরোয় না। তবু উঠে ফ্রেশ হতে লাগলাম। ফ্রেশ হয়ে এসে রুমের চারিদিকে একবার চোখ বুঝলাম। রাতে তেমন ভালো করে দেখা হয়নি। আমি চুল মুছতে মুছতে কতগুলো ছবির সামনে গিয়ে দাঁড়ালাম। সবগুলো ছবি স্বাধীনের। উনি এত সুন্দর ছিল, এখন দেখলেই বোঝা যায় না? সবগুলো ছবিতে ওনাকে অনেক স্মার্ট লাগছে। বাইরের দেশের সবগুলো ছবি। তাহলে কি উনি আগে দেশের বাইরে থাকতো? আগে কি উনি সম্পূর্ণ সুস্থ ছিল? হ্যাঁ, সুস্থ না হলে তো এত সুন্দর করে ছবি তুলতে পারতো না। তাহলে উনি কী কারণে উনি মানসিক রোগী হয়ে গেলেন? মাথা কেমন জানি হ্যাং করছে, কিছুই মাথায় ঢুকছে না। আবার দরজায় নক পড়তেই আমার ধ্যান ভাঙে। ভাবি আমি তুয়া, সবাই বসে আছে তোমার জন্য, তাড়াতাড়ি এসো। হ্যাঁ আসছি। সবাই খাবার টেবিলে বসে আছে। স্বাধীন কতগুলো চামচ দিয়ে ছোট মানুষের মতো খেলছে। আমার অবাক লাগছে অনেক এইসব দেখে। উনি এমন কেন হয়ে গেল? উনি কি সত্যিই এমন হয়ে গেছে নাকি অভিনয় করছে? আমার শ্বশুর আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, মা বসো, সবার সাথে নতুন পরিবেশে মানিয়ে নিতে হবে তো, একটু সময় লাগবে। না বাবা, আপনারা খান, আমি পরে খেয়ে নিব। না, তুমি আমার সাথে বসে খাবে, বসো। বাবার কথা আমি আর ফেলতে পারলাম না। আমিও বসে পড়লাম সবার সাথে, কিন্তু শাপলা আমার দিকে কেমন করে জানি তাকাচ্ছে, যার ফলে আমার কেমন জানি একটা লাগছে। খাওয়া দাওয়া শেষে আমি রুমে আসতে আমার পেছনে স্বাধীনও আসে। আমি ওনাকে দেখে ভয় পেয়ে যাই। উনি আবার আমাকে কিছু করবেন না তো? কিন্তু উনি আমার কাছে এসে আমাকে খাটে বসিয়ে আমার কোলে শুয়ে পড়ে। আমি ওনার ব্যবহারে অবাক না হয়ে থাকতে পারছি না। আমাকে কি ভয় লাগে আপনার? না তো। আমতা আমতা করে। আমাকে সবাই ভয় পায় কেন? আমি কি খুব খারাপ? আপনার শরীরের গন্ধটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনি আমার সাথে খেলবেন? আমি এতগুলো প্রশ্নের কী জবাব দিব কিছুই বুঝতে পারছিলাম না। শুধু বললাম হুম। আমি হু বলতে উনি লাফ দিয়ে আমার কোল থেকে উঠে পড়ল। আচ্ছা, তাহলে আপনি বসুন, আমি গাড়িগুলো বের করি। কথাগুলো বলে উনি অনেকগুলো খেলনা গাড়ি বের করে নিয়ে আসলো। যার আর আমাকে ওনার কাছে যেতে বলল। আমি ওনার থেকে একটু দূরে বসলাম। উনি গাড়িগুলো আমাকে দিচ্ছেন, আবার আমাকে ওনার কাছে দিতে বলছেন। উনি খুব খুশি হচ্ছে, হাততালিও দিচ্ছে। এই লাল গাড়ি করে আমি আর আমার বউ হানিমুনে যাব, হা হা। উনি এমন ছেলে মানুষই করবে আমি ভাবিনি। ওনার এই বাচ্চা স্বভাবে আমি মুগ্ধ হচ্ছি। হঠাৎ উনি বলল পানি খাবে, তাই পানি আনতে নিচে গেলাম। কিন্তু অয়নের রুম থেকে কথার শব্দ আসছে শুনে আমি একটু দাঁড়ালাম। আশা কথা বলছে বোঝা যাচ্ছে। অয়ন, বাবার ওই মেয়েটার সাথে এত আধিক্যতা দেখানোর কি আছে? আশা, তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আশা কার সাথে কথা বলছে এইসব? কারো পায়ের শব্দ শুনে নিচে চলে যায় তাড়াতাড়ি সন্ধ্যা। পানি নিয়ে আসার সময় রাফিজা বেগম সন্ধ্যাকে ডাক দেয়। জি মা, বলুন। মা, তুমি আমার ছেলেকে সামলাতে পারবে তো? আমি চুপ থেকে হুম মা, পারবো। আমার ছেলেকে তুমি একটু দেখে রাখো। কিন্তু মা, উনি আগে কি সুস্থ ছিল? সাপড়া একটু দেখে যা তো। জি খালাম, মা আসতেছি। শাশুড়িমা চলে গেলেন। উনি কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছিলি? আমাকে কি ইগনোর করলেন? কিন্তু কি এমন হয়েছিল ওনার? সবাই কেমন জানি একটা ব্যবহার করছে আমার সাথে। স্বাধীনকে পানি দিয়ে বসে আছি, মাথার উপর কিছু ঢুকছে না। উনি এমন বাচ্চা স্বভাবের হয়ে গেল কিভাবে? সারাদিন আমি স্বাধীনের সাথে বাচ্চাদের অনেক খেলা খেললাম, কিন্তু সন্ধ্যা থেকে আমি ওনারা দেখতে পাচ্ছি না। তাই খুঁজতে থাকলাম উনি কোথায় দেখার জন্য। হঠাৎ কেউ একজন আমাকে টান দিয়ে একটা রুমে নিয়ে যায়। শাপলা, তুমি আমাকে ভয় দেখিয়ে ফেলছো? ভাবি, আপনি স্বাধীন ভাইয়াকে বাঁচান। মানে কী হয়েছে ওনার? হয়নি, হচ্ছে। ওনাকে এই বাড়ির একটা রুমে নিয়ে প্রতিদিন কী জানি করে। পরে ভাইয়া পাগলের মতো হয়ে যায় আর দিনে বাচ্চাদের মতো আচরণ করে। আগে অনেক ভালো ছিল,
আমি আপনাকে সব পরে বলছি, কিন্তু আপনি আগে ভাইয়াকে বাঁচান। আমি দৌড়ে গেলাম ওই রুমে, কিন্তু কেউ নেই। তাহলে কি শাপলা মিথ্যে কথা বলছে? হঠাৎ আমি অয়ন ভাইয়ের রুম থেকে স্বাধীনের চিৎকার শুনতে পেলাম। মা বাবাও বাসায় নেই। আমি দৌড়ে রুমের কাছে গেলাম। রুমে কে কে আছে কিছুই বোঝা যাচ্ছে না। স্বাধীন চিৎকার করছে, না আমাকে ছেড়ে দাও। ভাইয়া, এটা না দিলে তুই ভালো হবি না। না না, আমি দিব না। হঠাৎ স্বাধীনের শব্দ বন্ধ হয়ে যায়। আমি ভয় পেয়ে যাই। কি হলো ওনার? ওরা বের হয়ে বুঝতে পেরেছে সন্ধ্যা রুমের বাইরে পর্দার আড়ালে ঢুকে পড়ে। কে বের হলো সন্ধ্যা দেখতে পায়নি। সন্ধ্যা উঁকি দিয়ে দেখলো স্বাধীন রুম থেকে বের হয়ে ওদের রুমের দিকে যাচ্ছে। সন্ধ্যা বের হয়ে তাড়াতাড়ি স্বাধীনের পিছনে গেল। সন্ধ্যা রুমের ভিতরে গিয়ে দেখে স্বাধীন রুমের ভিতরে গিয়ে দেওয়ালে নখ দিয়ে খামচাচ্ছে, আর নখ ভেঙে রক্ত পড়ছে, আর চোখগুলো লাল হয়ে গেছে। স্বাধীনের এই অবস্থা থেকে সন্ধ্যার ভেতর মোচড় দিয়ে উঠল। সন্ধ্যা দৌড়ে গিয়ে স্বাধীনকে জড়িয়ে ধরে এক হাত দিয়ে স্বাধীনের পিঠে আর এক হাত দিয়ে স্বাধীনের চুল আঁকড়ে ধরে সন্ধ্যা। স্বাধীন আবার সন্ধ্যার পেটে আর কোমরে তার আধ ভাঙা নখ ছুরির মতো বিঁধিয়ে দেয়। সন্ধ্যা ব্যথায় চোখ বন্ধ করে ফেলে, কিন্তু সন্ধ্যা স্বাধীনকে আঁকড়ে ধরেই আছে, ছাড়ছেই না। স্বাধীন সন্ধ্যাকে আবার কাঁধে কামড় ধরে। সন্ধ্যা ব্যথায় স্বাধীনকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। স্বাধীন, আপনি শান্ত হন প্লিজ, কিচ্ছু হয়নি, আপনি শান্ত হন। স্বাধীন সন্ধ্যাকে এক ধাক্কায় দূরে সরিয়ে হিংস্রতার সাথে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে, আর সন্ধ্যা পিছিয়ে যাচ্ছে। দেখুন স্বাধীন, দেখুন আমি আপনার স্ত্রী, আমার সাথে এমন করবেন না প্লিজ। আমার কথা শুনুন, কালকে আমরা কানামাছি খেলবো। স্বাধীন প্লিজ আমার কথা শুনুন। পেছোতে পেছোতে স্বাধীন সন্ধ্যার কোনো কথাই শুনছে না। আক্রমণাত্মকভাবে সন্ধ্যাকে দু হাত দিয়ে ধরতে গেলে সন্ধ্যা হাতের নিচে দিয়ে অপর পাশে চলে যায়। সন্ধ্যা এখন বুঝতে পারছে স্বাধীন সন্ধ্যার কোনো কথাই শুনবে না, আর সন্ধ্যা এখন কিছু করতেও পারবে না। তাই স্বাধীনের হাত থেকে বাঁচাতে সন্ধ্যা দৌড়ে ওয়াশরুমে গিয়ে ওয়াশরুমের দরজা লাগিয়ে দেয়। স্বাধীন ওয়াশরুমের দরজা ধাক্কাচ্ছে, কিন্তু সন্ধ্যা দরজা খুলছে না, কারণ সন্ধ্যা জানে দরজা খুললে কী হবে। স্বাধীন কেমন জানি একটা আওয়াজ করতে শুরু করছে। হঠাৎ সন্ধ্যা ভাঙচুরের আওয়াজ শুনতে পায়, কিন্তু সন্ধ্যা ভয়ে আর দরজা খুলে না, দরজার পাশে বসে আছে। মুখ চেপে কান্না করছে সন্ধ্যা। কী হচ্ছে এইসব ওর সাথে? সব কিছু কেমন জানি ধোঁয়াশা লাগছে। এই বাড়িটাও তার কাছে কেমন জানি ভুতুরে বাড়ি লাগছে। অদ্ভুত সব কিছু ঘটে ওর সাথে। মানুষগুলি কেমন জানি অদ্ভুত। কিন্তু স্বাধীনের সাথে কী হলো তখন? রুমের ভেতরে কী এমন হলো যার ফলে স্বাধীন আবার গত রাতের মতো হয়ে গেছে? স্বাধীন যদি আগে সুস্থ ছিল তাহলে এমন হয়ে গেল কেন? সব কিছু আমাকে জানতে হবে, কিন্তু কিভাবে জানবো? শাপলা, হ্যাঁ শাপলা। শাপলা আমাকে সব বলতে পারবে। ও আমাকে তাহলে এই সব কিছু বলতে চেয়েছিল, আর আশা ওকে আটকে দিয়েছিল। আমার শাপলার সাথে কথা বলতে হবে। সন্ধ্যা এইসব চিন্তা করতে করতে ওয়াশরুমের দরজায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। খুব ভোরে সন্ধ্যার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতে সন্ধ্যার স্বাধীনের কথা মনে পড়ে। উনি ঠিক আছে তো? আর কিছু না ভেবে সন্ধ্যা লাফ দিয়ে দরজা খুলে দেখে স্বাধীন খাটের উপর নেই। পুরো ঘর ভাঙা কাচের জিনিস ছড়িয়েছে। চোখ ঘোরাতে দেখে স্বাধীন ওয়াশরুমের দরজায় এইখানে দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়েছে। স্বাধীনের ডান হাত কেটে রক্ত শুকিয়ে গেছে। স্বাধীনকে দেখে সন্ধ্যার মনে প্রবল বেগে ঝড় বইছে। কি নিষ্পাপ চেহারা, কত মায়া ভয়া। উনি কিনা আজকে পাগল। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল সন্ধ্যার। সন্ধ্যা ইতস্তত হয়ে স্বাধীনের শরীরে হাত দিতে যাচ্ছে, কিন্তু স্বাধীন উঠে আবার পাগলামি করবে না তো? সন্ধ্যা আর কিছু না ভেবে স্বাধীনের চোখে মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ডাক দিতে শুরু করলো। স্বাধীন, শুনছেন? সকাল হয়ে গেছে, উঠে পড়েন স্বাধীন। সন্ধ্যা ডাকে স্বাধীন চোখ খুলে তাকে সন্ধ্যাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলে উঠল, আপনি কোথায় গিয়েছিলেন আমাকে রেখে? আমার অনেক ভয় করছিল। আপনি কোথায় গিয়েছিলেন আমাকে রেখে? আর কোথাও যাবেন না বলুন? সন্ধ্যা চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। কোথাও যাব না, আমি আপনাকে রেখে কথা দিলাম। এখন উঠুন, আপনার হাত কেটে গেছে, ব্যান্ডেজ করে দিই। সন্ধ্যা স্বাধীনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে ও স্বাধীনকে ওয়াশরুমে পাঠায় ফ্রেশ হতে, কিন্তু স্বাধীন শব্দ শুনে সন্ধ্যা দৌড়ে ওয়াশরুমে যায়। কী হয়েছে আপনার? হাতে ব্যথা পেয়েছে, মুখে ব্রাশ নেই। আপনি আমার ব্রাশ দিয়ে দাঁত মাজছেন কেন? আপনার ব্রাশ তো ওটা। আপনি তো আমার বউ, তার মানে আপনার সব কিছুই আমার। বাবা, অনেক কিছু জানেন দেখছি। সন্ধ্যা স্বাধীনকে ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে খাটের উপর বসিয়ে দেয়। এখানে এখন ভালো বাচ্চার মতো বসে থাকবেন, আমি ঘর পরিষ্কার করব। নিচে নামলে আবার পা কেটে যাবে। সন্ধ্যা কাজগুলো একটা বেলচা দিয়ে তুলছে, আর স্বাধীন অপলক দৃষ্টিতে সন্ধ্যার দিকে তাকিয়েছে। সন্ধ্যার চোখ স্বাধীনের দিকে যেতেই স্বাধীন চোখ নামিয়ে নেয়। কী দেখছেন? আপনাকে। আপনি একেবারে আমার ওই পুতুলটার মতো। সন্ধ্যা মুচকে আসলো স্বাধীনের কথায়। কাজগুলো নিয়ে উঠে দাঁড়াতে ফ্লোরে পড়ে থাকা একটা কাচের টুকরো সন্ধ্যার পায়ে ঢুকে পড়তে সন্ধ্যা উপ করে লাফ দেয়। স্বাধীন লাফ দিয়ে খাট থেকে নেমে সন্ধ্যাকে খাটে বসিয়ে সন্ধ্যার পা স্বাধীনের হাঁটুর উপর রাখে।
কিচ্ছু হয়নি, আপনি খাটে বসুন। আপনার পা থেকে রক্ত বেরোচ্ছে, কাজ বিধে আছে। স্বাধীন আর কিছু না বলে সন্ধ্যার পায়ের কাজ বের করে আপনার জন্য ঠোঁট দিয়ে কাজ চেপে ধরে। সন্ধ্যার চোখ বন্ধ করে ফেলে স্বাধীনের ঠোঁটের স্পর্শে। সন্ধ্যার ফোন বাজতে সন্ধ্যার চোখ খুলে খাটের উপর থেকে ফোন নিয়ে দেখে শিয়া কল দিয়েছে। হ্যাঁ শিয়া বল। বিয়ের দুদিন না যেতেই বোনকে ভুলে গেলি? তুইও তো আমাকে ঠিকই ভুলে গেছিস, একটা কল দিসনি। আমি ভুলিনি বলেই আজকে আসবো। সত্যি? হ্যাঁ একটু পর আসবো। আচ্ছা আয়। মামি আসবে? না রে, আম্মুর কাজ আছে, আসবে না। সন্ধ্যা কিছুক্ষণ চুপ থেকে, আচ্ছা তুই সাবধানে আসিস, রাখি। সকালে নাস্তা করে সবাই সবার কাজে চলে যায়। শাপলা বাইরে যাওয়ায় সন্ধ্যা অপেক্ষা করছে শাপলা কখন আসবে আর সব জানতে পারবে কী হয়েছিল স্বাধীনের সাথে। সন্ধ্যাকে এমন পায়তারা করতে দেখে তার শাশুড়ি নাফিজা বেগম সন্ধ্যার কাছে আসে। কী হয়েছে মা? স্বাধীন আবার কিছু করেছে? সন্ধ্যা কী বলবে বুঝতে পারছে না, কিন্তু সন্ধ্যার জানতে হবে, এমন ইতস্তত করলে চলবে না। আসলে মা আমি ওনার সম্পর্কে জানতে চাই, কী হয়েছিল ওনার, যার কারণে উনি মানসিক রোগী হয়ে পড়ে আছে। নাফিসের চোখের পানি চলে আসে সন্ধ্যার কথা ছিল। ভেবেছিলাম তোমায় বলবো না, কিন্তু তুমি ওর স্ত্রী, তোমার জানার অধিকার আছে। তাহলে শোনো কী হয়েছিল। স্বাধীন কানাডা থেকে পড়াশোনা করছে, অনেক ভালো আর ব্রিলিয়ান স্টুডেন্ট ছিল। থা- থাকায় সময়ও খুব ভালো ছিল। কিন্তু একবার ছুটিতে দেশে বেড়াতে এসে একটা মেয়েকে ওর ভালো লেগে যায়। ওর নাম ছিল রিয়া। বলতে পারো ওই মেয়ের জন্য স্বাধীন পাগল ছিল। মেয়েটাও স্বাধীনকে পছন্দ করতো, দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু দুর্ঘটনাবশত ওই মেয়েকে অয়নও পছন্দ করতো। একদিন স্বাধীন যখন রিয়াকে বাসায় নিয়ে আসে, তখন আমি বুঝতে পারি অয়নও ওকে পছন্দ করে। কিন্তু অয়ন স্বাধীনের জন্য আর কিছু বলেনি, রিয়াকে ভুলে যায়। কিছুদিন পরে ওদের বিয়ে ঠিক হয়। কিন্তু সেই দিনটা যে ভুলবার নয়। স্বাধীন আর রিয়া শপিং করতে বের হয়েছিল, কিন্তু কার অ্যাক্সিডেন্টে সব তছনছ হয়ে যায়। রিয়া মারা যায় সেই অ্যাক্সিডেন্টে, আর স্বাধীনও মাথায় অনেক আঘাত পাওয়ার পর এমন অবস্থা হয়ে যায়। এমন অবস্থা স্বাধীনকে কেউ বিয়ে করতে চায়নি মা, তাই তোমাকে নিয়ে আসা। নাফিজা বেগমের কথাগুলো শুনে কান্নায় ভেঙে পড়ে। সন্ধ্যার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু অয়ন যে প্রতিদিন ওনাকে রুমে নিয়ে গিয়ে স্বাধীনকে প্রতিদিন একটা ইঞ্জেকশন দিতে হয় আর কিছু ওষুধ খাওয়াতে হয়, যাও খেতে চায় না। আর ইঞ্জেকশন না দিলে কোমায় চলে যাবে, কিন্তু এই ইঞ্জেকশন দিলে কেমন জানি করে। সন্ধ্যা কী বলবে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে, উনি কি আর সুস্থ হবে না? ডাক্তার বলছে হবে, কিন্তু সময় লাগবে। তুমি ওকে সুস্থ করে তুলো মা। তুমিই পারবে আমার ছেলেকে সুস্থ করে তুলতে। বলো, তুমি আমার ছেলের পাশে থাকবে। সন্ধ্যার হাত ধরে, সমস্ত পৃথিবী যদি বিন্যস্ত হয়ে যায়, আমি ওনাকে কোথাও ছেড়ে যাব না। আমি ওনার পাশেই থাকবো মা, কথা দিলাম। নাফিজা বেগমের দুই হাত ধরে, এখন আমি মরেও শান্তি পাবো। আমার ছেলেকে আমি বিশ্বস্ত কারো হাতে তুলে দিতে পেরেছি। সন্ধ্যা রুমে গিয়ে দেখে স্বাধীন সন্ধ্যার ফোনে গেমস খেলছে। কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে সন্ধ্যা, তারপর স্বাধীনের কাছে এসে, আপনি চকলেট পছন্দ করেন? হুম, অনেক পছন্দ। আপনার একটা বোন আসবে অনেকগুলো চকলেট নিয়ে, যদি আপনি আমার কথা শুনেন, আর সবগুলো চকলেট আপনাকে একা খেতে দেব। আমি আপনার সব কথা শুনবো, প্লিজ আমাকে চকলেট দিন, গুড বয়। তাহলে আমার সাথে চলুন। সন্ধ্যা স্বাধীনকে তাদের পাশে ব্যালকনিতে নিয়ে বসায়। সামনে একটা আয়না রাখে, তারপর শরীরে একটা কাপড় জড়িয়ে দেয়। চুপ করে বসে থাকবেন, আর আপনার নখ আর চুল, মাথার চুল কাটবো। আচ্ছা আমি একটুও নড়বো না, গুড বয়। এখন চকলেট আরও বেশি দেব। সন্ধ্যা স্বাধীনের হাতে পায়ের নখ কেটে চুল কেটে স্বাধীনকে ক্লিন শেভ করে। সন্ধ্যা যেন স্বাধীনকে চিনতেই পারছে না। এই কোন স্বাধীনকে দেখছে? একটা পুরুষ মানুষ এত সুন্দর হতে পারে? ছবিতে তাকে এত সুন্দর লাগেনি। ঘোর লাগা চাহনিতে তাকিয়েছে সন্ধ্যা। হঠাৎ সন্ধ্যার চোখ বাইরে, চোখ দেখে দেখে চাদর জড়ানো একজন ওদের দিকে উকি ঝুঁকি মেরে দেখছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ওদের দেখছিল। সন্ধ্যা এতক্ষণ ব্যস্ত থাকে তা খেয়াল করেনি। সন্ধ্যা লোকটাকে দেখে ফেলতে উনি দৌড়ে পালিয়ে যায়। সন্ধ্যা সাপড়াকে ডাকছে, কিন্তু ওর কোনো সাড়া শব্দ নেই। তাহলে কি সাপড়া এখনও বাসায় আসেনি? আর উনিই বা কে? আমাকে দেখে এমনভাবে পালালো, অদ্ভুত লাগলো বিষয়টা সন্ধ্যার কাছে। কিন্তু শাপলা তো এতক্ষণে বাসায় চলে আসার কথা, ও আবার কোথায় গেল? কি ভাবছেন আপনি? আমাকে চকলেট কখন দেবেন? স্বাধীনের কথা সন্ধ্যার ধ্যান ভেঙে, হুম, এতগুলো দিব। জানেন, আমার না সন্ধ্যা অনেক ভালো লাগে। খুব ইচ্ছে করে সন্ধ্যায় হাঁটতে বেরোতে, কিন্তু সন্ধ্যা অয়ন আমাকে কি ইঞ্জেকশন দেয় আর হাঁটতে পারি না আমি। আমার একটুও ভালো লাগে না তখন। সন্ধ্যার আকাশ খুব ভালো লাগে। একটা জিনিস খেয়াল করছেন, আবার আপনার নামও সন্ধ্যা, কি মিল তাই না? এই জন্য আপনাকে আমার খুব ভালো লাগে। সন্ধ্যা অবাক হয়ে স্বাধীনের কথা শুনছে। স্বাধীনের কথা শুনে মনে হচ্ছে না স্বাধীন অসুস্থ। তারপর সন্ধ্যা স্বাধীনকে বলল, আমারও স্বাধীন অনেক ভালো লাগে। স্বাধীন পাখির মতো আকাশে উড়ে বেড়াতে ইচ্ছে করে,
কি অবাক ব্যাপার, তাই না? আপনার নামও স্বাধীন। হা হা হুম। এখন চলুন আপনাকে গোসল করিয়ে দেয়, তারপর আমি গোসলে যাব। শিহা মনে হয় চলে আসবে। সন্ধ্যা স্বাধীনকে শ্যাম্পু করে দিচ্ছে আর স্বাধীন সন্ধ্যাকে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে। করছেনটা কি? আমি ভিজে যাচ্ছি তো। আপনি তো গোসলই করবেন, একটু ভিজলে কি হবে? আমি আপনাকে গোসল করিয়ে গোসল করব। কেন? আমার সাথে গোসল করলে কী হবে? আমরা একসাথে গোসল করব। আচ্ছা, আমাকে একটু চুমু দিবেন? মানে আপনি কি অনেক পাকা? আগে যখন আম্মু আমাকে গোসল করিয়ে দিত তখন আমাকে চুমু দিত কপালে, জানেন? আপনি না আমার মায়ের মতো করে সব চুমু দেন। তাই বলছি একটা চুমু দিবেন ছোট বাচ্চাদের মতো। সন্ধ্যার চোখ দিয়ে পানি আসে স্বাধীনের কথা শুনে। এমন অদ্ভুত মায়ায় কেন লাগছে সন্ধ্যার? চোখ বন্ধ করে সন্ধ্যা স্বাধীনের গালে ধরে কপালে দুগালে দুটো চুমু দেয়। খুশি এবার? হ্যাঁ, অনেক খুশি। এইবার তাড়াতাড়ি গোসল করে। সিনা মনে হয় আপনার জন্য চকলেট নিয়ে এসেছে। ওর সামনে কোনো দুষ্টুমি করবেন, একদম গুড বয় হয়ে থাকবেন। সন্ধ্যা স্বাধীনকে গোসল করিয়ে নিজেও গোসল করে। স্বাধীনের জন্য আলমারিতে ভালো কাপড় খুঁজছে সন্ধ্যা, কিন্তু পাচ্ছে না। একটা ভালো কাপড় নেই। তারপর নিচে দেখলো একটা সুটকেসে রাখা। ওইটা খুলতে দেখে অনেকগুলো নতুন নতুন কাপড়। কাপড়ের গায়ে সিলে নাম দেখে বুঝলো সবগুলো বাহিরের কাপড়। হয়তো উনি নিয়ে এসেছিলেন, কিন্তু এমন হয়ে যাওয়ায় আর পরা হয়নি। সন্ধ্যা কালো কালারের একটা শার্ট আর একটা জিন্স দিল স্বাধীনকে পরার জন্য। স্বাধীনকে দেখে বিশ্বাসই হচ্ছে না সন্ধ্যার যে এটা স্বাধীন। ফর্সা গায়ে কালো খুব মানিয়েছে। সন্ধ্যা হা করে তাকিয়েছে স্বাধীনের দিকে। শিয়া দরজায় নখ দিয়ে, কী ব্যাপার, আসতে পারবো তো নাকি? শিয়ার কথায় সন্ধ্যার হুঁশ আসে। সে চলে এসেছিস, ভেতরে আয়। সে ভেতরে আসতে আসতে, কেমন আছো ভাইয়া? স্বাধীন কথা না বলে সন্ধ্যার পিছনে গিয়ে লুকায়। সে আপনার বোন হয়? ওই আপনার জন্য এত এত চকলেট এনেছে। হ্যাঁ, এই দেখুন ভাইয়া, এই সবগুলো চকলেট আপনার। স্বাধীন খুশি হয়ে শিয়ার হাত থেকে চকলেটগুলি নিয়ে নেয় আর বেডে বসে খেতে শুরু করে। কী ব্যাপার, চকলেটগুলি পেয়ে বউকে ভুলে গেছেন? বউকে চকলেট দিবে না? আপনাকে দেবো, আপনি তো আমার বউ। আর ওকেও দেবো, ও আমার জন্য এনেছে তাই। স্বাধীনের কথা শুনে সন্ধ্যা আর শিয়া দুজনে হেসে দেয়। তারপর সন্ধ্যা বলে, থাক, কাউকে দিতে হবে না, আপনি খান। সে সন্ধ্যার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছে। আপু, তুই ভালো আছিস তো? সন্ধ্যা চুপ করে আছে। আমার ভাগ্যে যা ছিল আমি মেনে নিয়েছি, জানিস উনি খুব ভালো। আপু, তোকে একটা কথা বলতে চাই। স্বাধীন সন্ধ্যাকে নিয়ে একটু শপিংয়ে যেতে চাই বলল নাফিজা বেগম। নাফিজা বেগম গালে হাত দিয়ে বসেছেন। মা, তুমি স্বাধীনকে সামলাতে পারবে তো বাইরে নিয়ে? আমি পারবো মা, আপনি বিশ্বাস রাখতে পারেন আমার উপর। তাছাড়া সিয়া তো আছে আমার সাথে। কিন্তু অয়নকে নিয়ে গেলে ভালো হতো মা। মা, অয়ন ব্যস্ত, ওকে ডিস্টার্ব করতে হবে না। আমি স্বাধীনকে সামলাতে পারবো, শুধু আপনার পারমিশন দরকার। আচ্ছা, নিয়ে যাও, তাড়াতাড়ি চলে এসো, আর ড্রাইভারকে সাথে সাথে রেখো, যদি কোনো দরকার পড়ে। জি ধন্যবাদ মা। স্বাধীন অনেকদিন পর বাইরে এসে খুব খুশি, তা বুঝতে পারছে সন্ধ্যা। স্বাধীনকে এমন খুশি দেখে সন্ধ্যারও ভীষণ ভালো লাগছে। স্বাধীনের জন্য অনেকগুলো শপিং করে বাসায় চলে আসবে তখনই সে বলল, আপু, এখানে একটা পার্ক আছে, চল যাই, ভাইয়ের অনেক ভালো লাগবে। সন্ধ্যা স্বাধীনের কথা চিন্তা করে আর না করলো না, আবার কবেই না কবে বেরোয়। ঠিক আছে, চল। স্বাধীন পার্কের মাঝে ছোট বাচ্চাদের মতো খেলা করছে। সন্ধ্যা আর শিয়া বসে বসে ওর এইসব পাগলামি দেখছে আর হাসছে। সন্ধ্যার হাত থেকে ফোন নিচে পড়ে গেলে ফোন তুলে সামনে তাকাতে ভূত দেখার মতো চমকে যায় সন্ধ্যা। রিহান, তুমি তুমি এখানে কী করছো? কেমন আছো সন্ধ্যা? সে আমাকে সব বলে দিয়েছে। তুমি এমন করবে আমি কখনো ভাবিনি রিহান। একটুখানি ভালো থাকা আমাকে আশ্বাস, তোমাকে ভালোবেসেছিলাম। আর তুমি? ছি, তোমাকে আমি কখনোই মাফ করবো না। তোমার জন্য আজকে আমি এইখানে। আমার বিয়ের জন্য পাত্র মানে স্বাধীনকে তুমি বের করে দিয়েছিলে মামিকে, তাই না? ছি, তুমি কয়েকটা টাকার লোভে যে অন্ধ হয়ে যাবে আমি কখনো ভাবিনি। অবশ্য ভালোই হয়েছে তোমার সাথে আমার বিয়েটা হয়নি। এমন একটা জঘন্য মানুষের হাত থেকে আমি বেঁচে গেলাম। কী বলছো এসব? নাটক করো না রিহান, তুমি জানো না তোমার আর মামির সব কথা সে শুনে ফেলছে, কিন্তু বিয়ের আগে সেটা আমায় বলেনি। আর ভেবো না, আমি খুব ভালো আছি। যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো আছি। একটা পাগলের সাথে তুমি ভালো আছো? খবরদার রিহান, ওনাকে পাগল বলবে না। উনি তোমাদের মতো মুখোশ পরা মানুষের থেকে অনেক ভালো। আর সবচেয়ে বড় কথা, আমি ওনাকে ভালোবাসি। সত্যিই নাকি আমায় শোনানোর জন্য বলছো? তুমি মিথ্যে কথা বললে মতো ইম্পর্ট্যান্ট কেউ না আমার লাইফে। আর একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, তাই স্বাভাবিক নয় কি? কবুলের সাথে সাথে আল্লাহ এই স্বামী স্ত্রী নামক সম্পর্কে এক অদৃশ্য মায়া ও টান জন্মিয়ে দেয়। আমি ওনাকে ভালোবাসি। আমি ভুল করছি সন্ধ্যা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ফেরত পেতে চাই। চুপ করো রিহান, এইসব বলতে লজ্জা করে না? ভালোবাসার মানুষকে টাকার বিনিময়ে একজনের হাতে তুলে দিয়ে এখন এসেছো আবার ফেরাতে? শিয়া, এখান থেকে চল। শিয়া আর সন্ধ্যা স্বাধীনকে নিয়ে চলে যাচ্ছে, পিছন থেকে রিয়ান বলছে, আমি তোমাকে আবার আমার করে নিব সন্ধ্যা।
কথা দিলাম তোমায়। আমার ভুল আমি শুধরে নেব। সন্ধ্যা আর 1 মিনিট দাঁড়ালো না, তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল স্বাধীনকে নিয়ে। মা, শাপলা এখনো আসেনি? সন্ধ্যার কথা শুনে আশা তেলেবেগুনে জ্বলে উঠল। ভাবি, আপনি শাপলাকে দিয়ে কি করবেন? শুধু শাপলা শাপলা করেন কেন? শাপলাকে দিয়ে কি করব সেটা তোমার না জানলেও চলবে। মা, আপনি কি কিছু জানেন? ও সারাদিন ধরে বাসায় আসেনি। কোথায় গিয়েছে ও? নাফিসা বেগম একটু চুপ থেকে, শাপলা তো বলেই গেল ওর এক খালার বাসায় যাবে, বিকেলের মধ্যে ফিরে আসবে। এতক্ষণ তো চলে আসার কথা, এখনও আসছে না কেন বুঝতেছি না। সন্ধ্যা পার হয়ে যায়, রাত হয়ে যায়। সন্ধ্যা এক মগ কফি নিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো। ভালো লাগছে না কিছু। মামার কথা আর মায়ের কথা খুব মনে পড়ছে আজকে। স্বাধীন রুমে বসে গেমস খেলছে ফোনে। আজকে স্বাধীনকে কোথাও যেতে দিবে না সন্ধ্যা। সন্ধ্যা স্বাধীনকে যেইভাবেই হোক ভালো করে তুলবে। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে বাইরে তাকিয়ে দেখে আবারও সেই চাদর দিয়ে মোড়ানো লোকটা। সন্ধ্যা ভয় পেয়ে ওনাকে দেখে, কিন্তু উনি এমন করছে কেন? কি দেখছে এখানে এইভাবে দাঁড়িয়ে? সন্ধ্যার কাছে কেমন জানি একটা খটকা লাগলো। তাই সন্ধ্যা আর কিছু না ভেবে কফির মগটাকে বের হয়ে যায় লোকটাকে ধরতে। সন্ধ্যা পেছন থেকে লোকটার কাছে গিয়ে দেখে এখনও স্বাধীনের রুমের ব্যালকনির দিকে উঁকিঝুঁকি মারছে, কিন্তু এইখানে একজন বা দুজন লোক। আপনারা কারা? এইখানে কি করছেন? সন্ধ্যার গলার আওয়াজ শুনে দুজনে সন্ধ্যার দিকে ঘুরে দেখায়। সন্ধ্যা অবাক হয়ে বলে, শাপলা তুমি এইখানে? আর তোমার সাথে উনি কে? সারাদিন তুমি ছিলেই বা কোথায়? শাপলা হঠাৎ সন্ধ্যাকে দেখে ঘাবড়ে যায় আর একটু ভয় পেয়ে বলে, কী হলো শাপলা? কথা বলছো না কেন? কোথায় ছিলে সারাদিন? আর তোমার সাথে উনি কে? এইখানে এমন উকিঝুঁকি মারছো কেন? শাপলা আর কিছু না বলে সন্ধ্যাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাবি, এখানে কথা বলা যাবে না, ওইদিকে চলুন। সন্ধ্যা আর কোনো কথা না বলে শাপলার সাথে বাসা থেকে একটু দূরে যায়, যাতে কেউ দেখতে না পারে। এইবার শাপলা, উনি কে? তোমার সাথে এইখানে কি করছে? তুমি এবার সারাদিন কোথায় থাকো? উনি স্বাধীন ভাইয়ের মা, স্বাধীন ভাইয়ের আপন মা। শাপলার কথা শুনে সন্ধ্যার মাথা ঘুরছে। এসব কী বলছে শাপলা? এটা কি করে সম্ভব? কী বলছো এইসব শাপলা তুমি? হ্যাঁ ভাবি, সত্যি বলছি। ইনি স্বাধীন ভাইয়ের মা, সানজিদা বেগম। আর আমার নাম শাপলা না, আমার নাম সাইফা, আহমেদ স্বাধীন ভাইয়ার আপন ছোট বোন, সানজিদা বেগমের মেয়ে। শাপলার কথা শুনে সন্ধ্যা বাগরুদ্ধ। কী হয়েছে এইসব সন্ধ্যার সাথে? এটা কিভাবে সম্ভব? সন্ধ্যার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তাহলে নাফিসা বেগম কী হয় স্বাধীনের? উনি তো বলছেন উনি স্বাধীনের মা। কে সত্যি কে মিথ্যে বলছে কিছুই বুঝতে পারছে না সন্ধ্যা। এমন অদ্ভুত সিচুয়েশনে পড়ে গেছে। সন্ধ্যার নীরবতা থেকে শরীফা আবার বলতে শুরু করলো, নাফিসা বেগমের ভাইয়ের আসল মানা, উনি আমাদের সৎ মা। আর আসিফ আহমেদ আমার বাবা না, উনি এই মহিলার স্বামী। আমাদের কিচ্ছু হয় না। আমাদের বাবা নিহান আহমেদ মারা গেছে। না, মারা গেলে ভুল হবে। এই ডাইনি ওই লোকগুলো মিলে আমার বাবাকে মেরে ফেলেছে। অয়ন আমাদের কিছু হয় না। অয়ন ওই মহিলা আর আসিফ আহমেদের ছেলে। কিন্তু তুয়া আমাদের সৎবোন। কী বলছে এইসব শাপলা? মানে সাইফা? আমি কিছুই বুঝতে পারছি না। আমার মাথায় কিছুই ঢুকছে না। আমাকে খুলে বলে দাও। সানজিদা বেগম বলে উঠল, আমি বলছি শোনো। আমি স্বাধীনের আব্বু, আমার স্বাধীন হওয়ার পর কানাডায় থাকতাম। স্বাধীনের আব্বু মাঝে মাঝে বাংলাদেশে আসতো ওনার বিজনেসের কাছে। কানাডায় আমার বোন, আমার আরও রিলেটিভও থাকতো। স্বাধীনের আব্বু একবার বাংলাদেশে এসে আটকে পড়ে বিজনেসের কাছে আর অসুস্থ হয়ে পড়ে। স্বাধীনের স্কুল খোলা থাকায় ওকে আমার বোনের কাছে রেখে আমিও বাংলাদেশে আসি ওর আব্বুর জন্য। নাফিসা আর আসিফ তখন আমাদের কোম্পানিতে জব করতো। স্বাধীন আব্বু অসুস্থ থাকায় বাসায় থাকতো আর নাফিসা বিভিন্ন বাহানা দিয়ে বাসায় আসতো। এটা আমার ভালো লাগতো না। নাফিসার নজর যে স্বাধীনের আব্বুর উপর ছিল সেটা আমি বুঝতেও পারিনি। নাফিসা বিভিন্নভাবে স্বাধীনের আব্বুকে ইমপ্রেস করতে চাইতো। একদিন আসিফ রাতে বাসায় এসে আমার রুমে গিয়ে আমার সাথে জবরদস্তি শুরু করে। আর তখন নাফিজা স্বাধীনের আব্বুকে নিয়ে আসে আর বলে আমার সাথে আসিফের সম্পর্ক আছে। সেদিন স্বাধীনের আব্বু আমাকে ভুল বুঝে। আমি অনেক কান্নাকাটি করেছিলাম, কিন্তু ও আমায় বিশ্বাস করেনি। এরপর থেকে স্বাধীনের আব্বু চেঞ্জ হতে শুরু করে। আমি মানুষের কাছ থেকে শুনতাম নাফিজা আর স্বাধীনের আব্বুর সম্পর্ক আছে, কিন্তু বিশ্বাস করতাম না। একদিন আসিফ নাফিজা আমাদের বাসায় আসে। স্বাধীন রুমেই কাজ করছিল। আমি ওর জন্য চা বানিয়ে যখন নিয়ে যাচ্ছিলাম তখন শুনলাম নাফিজা আর আসিফ বলছে আমাকে মেরে ফেলার জন্য। আমাকে মেরে ফেলতে পারলে নাফিজা স্বাধীন আব্বুকে বিয়ে করতে পারবে। আমার কথাটা শুনে ভেতর কেঁপে উঠল। তখন সাইফা আমার পেটে ছিল। আমি চা নাস্তা দিয়ে চলে আসি তখন। আধ ঘন্টা পরে যখন আমি আমার রুমে যাই তখন গিয়ে দেখি স্বাধীন আব্বু নাফিজাকে বুকে নিয়ে বলছে ওকে যেইভাবে হোক বিয়ে করতে। তখন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার বিশ্বাস হচ্ছিল না এই মানুষ যাকে আমি ভালোবেসেছিলাম
আমি সেদিন ভালোবাসার মানুষকে ধোঁকা নিয়ে সাইফাকে আর নিজেকে বাঁচানোর জন্য বাসা থেকে পালিয়ে আসি। না হয় নাফিজা আর আসিফ আমাকে আর আমার মেয়েকেও মেরে ফেলতো। আমি আমাদের কাজের মহিলা রত্নার বাসায় উঠি। ও আমাকে খুব ভালোবাসতো। তারপর স্বাধীনের আব্বু নাফিজাকে বিয়ে করে ফেলে আর আমার বোনের কাছে খবর পাঠায় আমি এক লোকের সাথে পালিয়ে গেছি, পরে কার অ্যাক্সিডেন্টে মারা গেছি। স্বাধীন আমার বনে যাতে দেখে রাখে, আর স্বাধীনের আব্বু এইখানে যাবে কিছুদিন পর পর। আর আমি এইসব খবর জানতে পারতাম রত্নার কাছ থেকে। কয়েক বছর পর নাফিজা যখন প্রেগনেন্ট মানে তুয়া নাফিজের পেটে আসে, আসিফ খুব রাগারাগি করে নাফিজের সাথে। সে সম্পত্তির জন্য নিহানকে বিয়ে করছে। এখন তুয়া ওর পেটে। ওদের যে একটা বাচ্চা আছে, মানে অয়নের কথা কি নাফিজা ভুলে গেছে? নাফিজা আর আসিফের সব কথা শুনে ফেলে নিহান। ওরা স্বামী স্ত্রী এবং ওদের একটা ছেলে আছে। সেটা শোনার পর স্বাধীনের আব্বু অনেক বড় একটা ধাক্কা খায়। তারপর ওই দিনে ওর উকিলের কাছে গিয়ে স্বাধীনের নামে সব সম্পত্তি লিখে দেয়। তারপর নাফিজা আর আসিফ একদিন শুনতে পারে সব সম্পত্তি স্বাধীনের নামে লিখে দিয়েছে। তারা দুজনে মিলে নিহানকে খাবারের সাথে বিষ খাইয়ে মেরে ফেলে। আর স্বাধীনকে খবর দেয় তার বাবা মারা গেছে। স্বাধীনও তখন ছুটে আসে দেশে। ওরা আমার স্বাধীনকে পাগল বানিয়ে দেয় ইঞ্জেকশন দিয়ে। এরপর থেকে আমার ছেলেটা এমন হয়ে গেছে। আর আমি শোয়েফাকে আমার স্বাধীনকে দেখে রাখার জন্য, একটু খোঁজখবর রাখার জন্য এইবারে কাজের মেয়ে শাপলা বানিয়ে পাঠাই। রত্না ওকে ওর বোনের মেয়ে বলে এই বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে স্বাধীনের বয়স 21 হয়। ওকে এমন করে সাইন করি সব সম্পত্তি ওদের করে নিতে চেয়েছিল। কিন্তু তখন উকিল সাহেব বলে যে স্বাধীনের আব্বু স্বাধীনের নামে না, স্বাধীনের প্রথম বাচ্চার নামে সব লিখে দিয়ে গেছে। ওর প্রথম সন্তান হবে এই সম্পত্তি পাবে। কিন্তু স্বাধীন পাগল বলে ওকে কেউ বিয়ে করতে চায় না। তাই এই কয়েক বছর পর ওরা তোমার মামিকে টাকা দিয়ে তোমাকে বিয়ে করিয়ে নিয়ে এসেছে আমার স্বাধীনের বউ করে। তুমি তো অনাথ, তুমি কিছু করতে পারবে না ওদের। বাচ্চা হলে তোমাকে আর আমার স্বাধীনকে মেরে ফেলে বাচ্চাকে রেখে এইসব প্ল্যান করছে ওরা। আর তাই স্বাধীনকে প্রতিদিন ওরা পাগলের ইঞ্জেকশনের সাথে এখন ইঞ্জেকশন দেয় যাতে তোমার উপর ঝাঁপিয়ে পড়ে। ওরা একটা বাচ্চা চায়, যেভাবে হোক তোমার আর স্বাধীনের যেন একটা বাচ্চা হয়। আমি স্বাধীনকে সবসময় এইখানে এইভাবে এসে দেখে যেতাম, কিন্তু আজকে সাইফা আমাকে নিয়ে আসতে গিয়েছিল তোমায় দেখতে। সাইফা আমাকে বলল ওর ভাইয়ের বউ নাকি অনেক সুন্দর আর ভালো। স্বাধীন নাকি টুকটুকে সুন্দর একটা বউ পেয়েছে। তাই আমি আমার বৌমাকে দেখতে আসলাম লুকিয়ে। সানজিদা বেগম আর কিছু বলার আগে সন্ধ্যা সানজিদা বেগমকে জড়িয়ে ধরে। সন্ধ্যা সানজিদা বেগমকে জড়িয়ে ধরে কান্না করছে, ভীষণ কান্না। একটা মানুষের জীবনে এত কিছু ঘটে যেতে পারে। স্বাধীন এতটা অসহায় ছিল এতদিন। সন্ধ্যায় শরীর কেমন অবশ হয়ে আসছে, একটু শক্তি পাচ্ছে কিছু বলার। নির্বাক হয়েছে সন্ধ্যা। এর থেকে বেশি অবাক হয়তো মানুষ আর হতে পারে না। সানজিদা বেগম সন্ধ্যাকে চোখ মুছে দিয়ে, জানো মা, আমার স্বাধীনের সন্ধ্যা খুব পছন্দ ছিল। ও আগে সন্ধ্যা হলে আমাকে বলতো দুজনে হাঁটতে বেরোবো। আর দেখো, তোমার নাম সন্ধ্যা। আল্লাহ তোমাকে আমার ছেলের জীবন থেকে এই বন্দি সন্ধ্যাকে মুক্ত সন্ধ্যা নিয়ে যেতে পাঠিয়েছে। তুমি পারবে না আমার ছেলেটাকে আবার আগের মতো সুস্থ করে তুলতে? আমি আপনাকে কথা দিলাম আমি স্বাধীনকে একটা স্বাধীন সন্ধ্যা উপহার দিব। আর কখনো ওর জীবনে বন্দি সন্ধ্যা আসবে না। আর আপনাকে আর সাইফাকে আমি স্বাধীনের জীবনে ফিরিয়ে দিব আপনাদের মর্যাদা দিয়ে। সন্ধ্যা সাইফাকে জড়িয়ে ধরে, বোন তুমি আমাকে কেন বলনি? আজকে জানো, তোমাকে না পেয়ে অনেক ভয় পেয়ে গেছিলাম। আর নাফিজা বেগম আমাকে অন্য কাহিনী শুনিয়েছে যে স্বাধীন কার অ্যাক্সিডেন্টে এমন হয়ে গেছে। সব মিথ্যে ভাবি। আমি জানতাম ওরা তোমাকে এমন কিছু শোনাবে। ওই বাড়িতে যে আমার ভাইয়ে বড্ড একা। ভাবি তুমি বাসায় যাও, নয়তো সবাই বুঝে ফেলবে। আর আমি কাল সকালে আসবো, এসে সবাইকে একটা কিছু বুঝিয়ে ফেলবো। তুমি তাড়াতাড়ি বাসায় যাও, ওরা হয়তো ভাইয়াকে এখন আবার ইঞ্জেকশন দিয়েছে। সন্ধ্যায় ইঞ্জেকশনের কথা মনে পড়তে সানজিদা আর সাহেবকে বিদায় দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসে সন্ধ্যা। সন্ধ্যা হাঁটছে আর ভাবছে একটা মানুষের জীবনে এত কিছু ঘটতে পারে। এই বাড়ির সবগুলো মানুষ পর খারাপ। এইখানে কীভাবে স্বাধীনকে নিয়েও কীভাবে ভালো করবে? এইসব ভাবতে ভাবতে সন্ধ্যা রুমে এসে দেখে স্বাধীন রুমে নেই। স্বাধীনকে না পেয়ে সন্ধ্যা ভয় পেয়ে যায়। ওরা আবার স্বাধীনের সাথে কিছু করলো না তো? স্বাধীনকে খুঁজতে সন্ধ্যা পিছনে ফিরতেই দেখে স্বাধীন সন্ধ্যার পিছনে দাঁড়িয়েছে। স্বাধীনের চোখ আজকেও লাল হয়েছে। সন্ধ্যার আর বোঝার বাকি রইল না ওরা আবার স্বাধীনের সাথে কী করছে। স্বাধীন কিছু করার আগে সন্ধ্যা প্রস্তুত হয়ে গেল সব কিছু সহ্য করার। কারণ হয়ে যাক যাক, সন্ধ্যা স্বাধীনকে ছেড়ে কোথাও যাবে না। সন্ধ্যা কান্না করে স্বাধীনকে জড়িয়ে ধরে। এই লোকটা এত কিছু সহ্য করছে,
যে মানুষগুলো তাকে শান্তিতে থাকতে দেয়নি, ভালোবাসার মানুষগুলো থেকে তাকে দূরে রেখেছে, এতটা বছর ওকে কষ্ট দিয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না। আর না, অনেক হয়েছে। এখন আমি আমার স্বামীকে তার অধিকার ফিরিয়ে দেব। শরীফা আর মাকে তাদের প্রাপ্য সম্মান দিয়ে এই বাড়িতে নিয়ে আসবো। স্বাধীন সন্ধ্যাকে ধাক্কা মেরে বেডে ফেলে দেয়। সন্ধ্যা উঠে আবার স্বাধীনকে জড়িয়ে ধরে শক্ত করে, যাতে স্বাধীন নড়াচড়া করতে না পারে, শক্ত করে ঘাড়ের চুলের মুঠো করে ধরে। স্বাধীন, শান্ত হন আপনি। আমি আপনাকে রেখে কোথাও যাব না। স্বাধীন সন্ধ্যার পিঠে নখ দিয়ে খামচে ধরছে আর বারবার। স্বাধীনের হাতের নখ আজকেও কেটে দিয়েছিল সন্ধ্যা। কাটার ফলে নখগুলো আরও ধারালো হয়ে আছে, তাই সন্ধ্যার পিঠ থেকে রক্ত বেরোচ্ছে স্বাধীনের খামচিতে। সন্ধ্যা স্বাধীনকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করেছে। স্বাধীন আরও হিংস্র হয়ে উঠছে দেখে সন্ধ্যা কোনো উপায় না পেয়ে স্বাধীনের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। ঠোঁট চেপে ধরতে স্বাধীন একেবারে শান্ত হয়ে যায়। সন্ধ্যা আশ্চর্যজনকভাবে খেয়াল করলো স্বাধীন পুরোপুরি শান্ত হয়ে আছে। এটা কিভাবে সম্ভব? যাকে কোনোভাবে আটকানো যায় না, তাকে এইভাবে শান্ত করে ফেলছে। সন্ধ্যা একটু অবাক হলো। স্বাধীন শান্ত হতে যেতেই সন্ধ্যা স্বাধীনকে বেডে শুয়ে নিজেই উঠতে নিলে স্বাধীন হাত ধরে ফেলে সন্ধ্যার। সন্ধ্যা বুঝতে পারছে স্বাধীন ওকে রেখে না যেতে বলছে। সন্ধ্যাও স্বাধীনের সাথে শুয়ে পড়ে। সন্ধ্যা শুয়ে পড়তে স্বাধীন সন্ধ্যার বুকে এসে মাথা রেখে সন্ধ্যাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা স্বাধীনকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে পড়ে। এদিকে নাফিজা বেগম, আসি, বয়ন আর আশা অবাক হচ্ছে কোনো ভাঙচুরের শব্দ না পেয়ে। স্বাধীন কি কিছু করছে নাকি, নাকি ইঞ্জেকশন কাজ করছে না, খুব অবাক হচ্ছে ওরা। হলোটা কি? আশা বলছে, মা আমি কি গিয়ে দেখবো, আসবো? না, তুমি গেলে সন্দেহ করতে পারে মেয়েটা। হয়তো স্বাধীন এখন মেয়েটার কাছে যায়নি। অয়ন বলছে, ইঞ্জেকশন প্রতিদিন কাজ করে, আজকে করবে না কেন? সাথে আবার দিয়েছে, হা হা। মেয়েটার উপর তুফান যাবে, টেনশন নিও না মা। সকালে চিৎকার চেঁচামেচিতে সন্ধ্যার ঘুম ভাঙে। স্বাধীন এখনও সন্ধ্যার বুকেই ঘুমিয়েছে। স্বাধীনকে বালিশে শুইয়ে কী হয়েছে দেখার জন্য সন্ধ্যা সিঁড়ি উঠে নিচে নামে। সিঁড়িতে আসতেই সন্ধ্যা শুনতে পাচ্ছে আশা শৈবাকে বকাবকি করছে। কালকে কেন আসেন, এই ঘরের কাজ কে করবে, ফাঁকি দেয় কেন? সন্ধ্যা অবাক হচ্ছে, বাড়ির মেয়েকে বকাবকি করছে অথচ সে এই বাড়ির কেউ না। সন্ধ্যা খুব ইচ্ছে হচ্ছে আশাকে গিয়ে টেনে দুটো থাপ্পড় মারার জন্য, কিন্তু এখন এইসব করা যাবে না। এক পর্যায়ে আশা শরীফাকে চড় মারতে গেলে সন্ধ্যাকে আশার হাত ধরে ফেলে। ওকে মারার সাহস কী করে হয়? আপনার এত সমস্যা কেন ওকে মারলে? সাই একটু থেমে, শাপলা এই বাড়িতে কাজ করে, সেও এই বাড়ির একজন, আর সমস্যার জন্য হয়তো আসতে পারেনি, তাই বলি কি ওকে মারতে হবে? শাপলার কাজ আমি করে দিচ্ছি। আশা সন্ধ্যার কথা শুনে রাগে কটমট করতে করতে সেখান থেকে চলে যায়। সন্ধ্যা শরীফকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুমি এই বাড়ি মেয়ে হয়ে এত অপমান সহ্য করে থাকছো, আর আমি কিছুই করতে পারছি না। ভাবি আগে ভাইয়ে সুস্থ হোক। সন্ধ্যা চোখ মুছে, আমি তোমার ভাইয়াকে সুস্থ করব, তুমি বসো, আমি সব কাজ করছি। না ভাবি, আপনি এখন করলে ওরা সবাই বুঝে ফেলবে। আপনিও ওদের মতো আমার সাথে ব্যবহার করবেন, কাজের মেয়ের সাথে যা ব্যবহার করে তাই। না শরীফা, আমি পারবো না, আমাকে এইসব করতে বলো না। ভাবি, আমার ভাইয়া এতদিনে একটা ভালো মানুষ পেয়েছে, একটু সুখের মুখ দেখে যাচ্ছে। আমি চাই না ওরা সব জেনে ফেলুক আর আপনার কোনো ক্ষতি করুক। আপনার আমার ভাইয়ের সাথে থাকতে হবে। সন্ধ্যা আর কিছু না বলে চোখের জল নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে স্বাধীন বেডে নেই, ওয়াশরুমে গেছে। সন্ধ্যা শুয়ে অপর পাশে ফিরে কান্না করছে। এসব কীভাবে করবে? সাহেবা স্বাধীনের বোন, এই বাড়িতে মেয়ে হয়ে ও কাজ করবে, কাজের মেয়ের মতো এইসব কিভাবে মেনে নিবে সন্ধ্যা? কেন এত কষ্ট দিচ্ছে আল্লাহ সন্ধ্যাকে? এইসব পথ কেন দেখাচ্ছে না সন্ধ্যাকে? সন্ধ্যা আজ নিরুপায়, এমন অসহায় হয়তো কখনো লাগেনি নিজেকে। সন্ধ্যা কান্না করছে শুয়ে শুয়ে। স্বাধীন পেছন থেকে খেয়াল করছে সন্ধ্যা সে কান্না করছে। চুলগুলো অপর বালিশে পড়ে আছে। ব্লাউজের উপর পিঠে যে খামচির দাগ তা তো দেখেছে। স্বাধীন বেড়ে উঠে সন্ধ্যাকে পিছন থেকে জড়িয়ে ধরে, আপনি কান্না করছেন কেন? আপনার কান্না আমারও কান্না করছে। আপনার পিঠে কে ব্যথা দিচ্ছে? খুব কষ্ট হচ্ছে আপনার, এই জন্য কান্না করছেন? সন্ধ্যা স্বাধীনের কথা শুনে চোখ মুছে স্বাধীনের দিকে ফিরে বলে, না, এই জন্য কান্না করছি না। এই কষ্ট যে আমার সুখের কষ্ট। আপনি আমার বুকে একটু মাথা রাখবেন? আমার খুব শান্তি লাগে আর মন ভালো হয়ে যায় আপনি আমার বুকে মাথা রাখলে। স্বাধীন আর কিছু না বলে সন্ধ্যার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে। আর কান্না করবেন না আপনি, আমার খুব কষ্ট হয় আপনি কান্না করলে। আর করব না। এখন থেকে আর কান্না নাই আমাদের জীবনে, এখন সুখ আসার সময় হয়ে গেছে। সন্ধ্যা স্বাধীনকে এক হাতে জড়িয়ে অপর হাতে ফোনটা হাতে নেয় শিয়াকে একটা কল দেওয়ার জন্য। শিয়া কল ধরে, আপু তুই টেনশন করিস না, রিয়ান ভাইয়া কিছু করতে পারবে না, আমি জানি তুই টেনশন করছিস। শিয়া, কালকে তুই এইখানে তাড়াতাড়ি আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আপু, কি হয়েছে?
সন্ধ্যা আর কিছু না বলে কল কেটে দেয়। ভালো লাগছে না, তাই স্বাধীনকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। স্বাধীন সন্ধ্যাকে যে খারাপ লাগছে তা বুঝতে পারছে। আমি আপনাকে পিঠে মলম লাগিয়ে দিই, আপনার তো কষ্ট হচ্ছে না? আমি ঠিক আছি, আপনি আমার কাছে থাকলে আমার কিছুই লাগবে না, তবুও ওষুধ লাগাবে, আপনার ভালো লাগবে। স্বাধীন উঠে ড্রয়ার থেকে একটা বক্স বের করে মলম নিয়ে এসে সন্ধ্যার পিঠে বসে চুলগুলো সামনে নিয়ে পিঠে মলম লাগিয়ে হাত বুলিয়ে দেয়। সন্ধ্যা চোখ বন্ধ করে আছে স্বাধীনের স্পর্শে। সন্ধ্যা সামনে ফিরে স্বাধীনকে জড়িয়ে ধরে। নাফিজা বেগম সন্ধ্যার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। সন্ধ্যা বিষয়টা খেয়াল করছে আর চোখে। নাফিজা বেগম কথা আর না চেপে রাখতে পেরে সন্ধ্যাকে জিজ্ঞেসই করে বলল, মা, স্বাধীন কালকে তোমার সাথে কোনো খারাপ বিহেভ করেনি তো? সন্ধ্যা নাফিজা বেগমের কথায় বুঝতে পারছে সে কি বলতে চাচ্ছে। মা, উনি তো প্রতিদিনই একই রকম, কেন কালকে কিছু হয়েছে? নাফিজা বেগম সন্ধ্যার কথায় চমকে গেলেন। না না, কালকে কী হবে? শাপলা, আমার জন্য এক কাপ চা নিয়ে আয় তো রুমে। আমি রুমে যাচ্ছি। জি খালা আম্মা। সন্ধ্যা সাইফার দিকে তাকায়। সাইফা, তোমায় নিয়ে যেতে হবে না, আমি চা নিয়ে যাচ্ছি। ওদের সামনে না পড়ি, আরলে তো তোমাকে আমি হেল্প করতে পারি, আর সব কাজ আমি করব, তুমি শুধু আমার সাথে সাথে থাকো। কিন্তু ভাবি, কোনো কিন্তু না। সন্ধ্যা চা নিয়ে নাফিজের রুমে গেলেন, চা টেবিলে রেখে। মা, স্বাধীনকে আরেকবার ডাক্তার দেখানো দরকার আমার মনে হয়। সন্ধ্যার কথায় নাফিজা বেগম ভয় পেয়ে যায়। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পাচ্ছে সন্ধ্যা। সন্ধ্যা নাফিজা বেগমকে আরেকটু ভয় দেখানোর জন্য আবার বলে ওঠে, আমার মনে হয় ওনাকে আরও ভালো ডাক্তার দেখালে বা দেশের বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করালে উনি ভালো হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। নাফিজা বেগম আমতা আমতা করে বলে, না, ভালো হবে কী করে? মানে আমরা অনেক ভালো ভালো ডাক্তার দেখেছি, কাজ হয়নি। তুমি পারবে মা ওকে ভালোবেসে ওকে সুস্থ করে তুলতে? তা তো অবশ্যই পারবো, আমাকে তো পারতে হবে। অনেক কিছু যে তার পাওয়া বাকি আছে। আচ্ছা, আপনি চা খান, আমি আসি। শিয়া আর সন্ধ্যা বসে আছে সেই পার্কটাতে। শিয়ার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না সব শুনে। এত কাহিনী মানুষের জীবন কিভাবে ঘটতে পারে? জীবনে আসলে গল্প, উপন্যাস, নাটকের থেকেও নাটকীয়। মানুষ স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারে ভাবতে অবাক লাগছে শিয়ার। স্বাধীনের জন্য আরও প্রচণ্ড খারাপ লাগছে। শিয়া, তুই আমার ফ্রেন্ড রাইসাকে চিনতি না? হ্যাঁ, চিনবো না কেন? আমাদের বাসায় তো আসতো সবসময় তোদের সাথে, তো আমি ঘুরতে দেখেছি। এখন চল ওদের বাসায় যাই। কিন্তু কেন? পরে সব বলছি, সব রাস্তায় চল। 1 মাস পর। নাফিজা চেয়ারে বসে আছে, আর অয়ন, আশা আর আসিফও। নাফিজা বেগম কীভাবে বলে উঠল, আমাদের এত বছরের প্ল্যান এই মেয়ের জন্য ভেস্তে যেতে পারে না। আমার সত্যি এই মেয়েকে সন্দেহ হচ্ছে। ও হয়তো সব কোনোভাবে বুঝে গেছে। এত বছর রহস্য সামনে চলে আসবে সামান্য একটা মেয়ের জন্য, সেটা আমি হতে দিব না। আমি আগেই বলেছি এই মেয়ের মধ্যে কোনো গড়বড় আছে। অনেক চালাক এই মেয়ে। আশা, মা, অনেক হয়েছে। আমার মনে হচ্ছে এখন সময় এসেছে এই মেয়ের ব্যবস্থা করার। 1 মাস ধরে স্বাধীন পাগলের আচরণ কম করছে। রাতেও কোনো পাগলামি দেখছি না। কোনো তো একটা ঘাপলা আছে। আসিফ বলল, মেয়েটা ডাক্তারের কাছে গিয়েছিল হয়তো, আমাদের না জানি। আজকে রাতে ওর জীবন শেষ করতে হবে, দরকার হলে সাথে স্বাধীনকেও মেরে ফেলবো। কথাগুলো বাইরে দাঁড়িয়ে থেকে শুনে ফেলল সন্ধ্যা। মুখ চেপে ধরে বসে আছে সন্ধ্যা। তারপর মুখ দিয়ে শব্দ বের হয়ে যায়। সন্ধ্যা দৌড়াতে যেতে নিলে শরীরের অংশ লেগে পড়ে যায় সাইডে ফুলদানিটা। নাফিজা বেগম অয়ন আশা রুম থেকে তড়িঘড়ি করে বের হয়ে এসে দেখে সন্ধ্যা দৌড়ে চলে যাচ্ছে। সব শুনে ফেলে সন্ধ্যা। নাফিজা বেগম আর অয়ন একে অপরের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দেয়। সন্ধ্যা দৌড়ে রুমে গিয়ে স্বাধীনকে বললো তাড়াতাড়ি উঠতে। স্বাধীনকে আলমারি দিয়ে দিয়ে দরজা লেগে শোয়েবকে কল দেয় সন্ধ্যা। শোয়েব কল ধরছে না। সন্ধ্যার সারা শরীর কাঁপছে ভয়ে। তারপর শিহাকে কল দিতে অয়ন, আশা, নাফিজা আর আসিফ দরজায় এসে দাঁড়ায়। সন্ধ্যার হাত থেকে ফোন নিচে পড়ে যায়। নাফিজা বেগম সন্ধ্যার দিকে রাগী লোক নিয়ে তাকিয়েছে। তার মানে তুই সব জানতি এতদিন, আর আমাদের সাথে নাটক করছিস? খুব খারাপ করছিস অভিনেত্রীর সামনে অভিনয় করতে। হ্যাঁ, আমি সব জানতাম। তোমাদের মানুষ ভাবতে ঘৃণা লাগে। এই অসহায় মানুষটার সাথে তোরা এতদিন যে নোংরা খেলা খেলেছিস তা আমি হতে দিব না। সন্ধ্যার কথা অয়ন চরম রেগে যায়। তুই বেঁচে থাকলে হয়তো হতে দিবি? ভেবেছিলাম অসহায় মেয়ে, তুই এত কিছু বুঝবি না। কিন্তু তুই তো দেখতে আমাদের সব কষ্ট বৃথা করতে উঠে পড়ে লেগেছিস। কথাগুলো শুনে বলে অয়ন সন্ধ্যাকে একটা থাপ্পড় মারে। সন্ধ্যা আবার সন্ধ্যাকে চড় মারে। তোর খুব তেল হয়ে গেছে না, তাই না? এতদিন চুপ করে সহ্য করছি, আজকে তোকে পৃথিবী থেকে বিতাড়িত করেই দিব। নাফিজা বেগম সন্ধ্যার চুলের মুঠোতে টান মেরে ফ্লোর ফেলে দেয়। নাফিজা বেগম বলছে, দেখ তো পাগলটা কই, আজকে ওকে ছাড়া যাবে না, যা হবার হবে। সন্ধ্যা নাফিজা বেগমের পা ঝাপটে ধরে, প্লিজ ওনাকে কিছু করবে না, উনি কিচ্ছু বোঝে না, মারতে হয় আমাকে মেরে ফেলুন, তবু ওনাকে
প্লিজ কিছু করবেন না, আপনার পায়ে পড়ি। নাফিজা বেগম সন্ধ্যাকে একটা লাথি মেরে ফেলে দেয়। আগে ভাবলেন না কেন সেটা? সন্ধ্যার কপাল, নাক, ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। অয়ন বলছে, মা, আগে এটাকে শেষ করে দিই, পরে ওটাকে দেখছি। স্বাধীন একটা ছুরি নিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে আসছে, আর সন্ধ্যা ফ্লোরে বসে পিছিয়ে যাচ্ছে। অয়ন ছুরি দিয়ে সন্ধ্যাকে আঘাত করতে যাবে, তখনই স্বাধীন একটা লোহার লাঠি দিয়ে অয়নের মাথায় জোরে আঘাত করে। স্বাধীন সন্ধ্যাকে ধরতে যাবে, তখনই নাফিজা বেগম স্বাধীনকে দেয় পিছন থেকে। সন্ধ্যা স্বাধীন বলে চিৎকার দিয়ে উঠতে সন্ধ্যা স্বাধীনকে ধরতে যাবে, নাফিজা বেগম সন্ধ্যাকে মারতে আসে। তখনই শিয়া, সাইফা, সানজিদা বেগম উপস্থিত হয় পুলিশ নিয়ে। নাফিজা বেগম সানজিদা বেগমকে দেখে অবাক হয়ে যায়। তুই তুই এখনো বেঁচে আছিস? সানজিদা বেগম নাফিজা বেগমকে গিয়ে জোরে কষিয়ে একটা থাপ্পড় মারে। তুই ভেবেছিলি আমি মরে গেছি? না, আমাকে আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছে তোকে শাস্তি দেওয়ার জন্য। আম্মু, ভাইয়াকে দেখো, ভাইকে আগে হাসপাতালে নিয়ে যেতে হবে। নাফিজা বেগম সাইফার কথা অবাক হয়। শাপলা তুই? হ্যাঁ, আমি শাপলা না, সাইফা, সানজিদা বেগমের মেয়ে, স্বাধীন ভাইয়ের বোন। তুই এতদিন অভিনয় করছিস তাহলে? হ্যাঁ, আমার ভাইয়ের জন্য। আর ভাইয়া এখন সুস্থ। তোদের দেওয়া ইঞ্জেকশনে কাজ করে না এখন আর ভাইয়ের শরীরে। সে দৌড়ে গিয়ে সন্ধ্যাকে জড়িয়ে ধরে। আমি সব কথা শুনেছি আপু, কিন্তু ততক্ষণে ওরা তোকে মারতে শুরু করে দেয়, আর আমি পুলিশকে নিয়ে আসি। সানজিদা বেগম, সাইফা, সন্ধ্যা, শিয়া সবাই অপেক্ষা করছে ওটির সামনে। সন্ধ্যা নির্বাক হয়েছে। আজকেও যদি স্বাধীনের কিছু হয়ে যায়, সে বাঁচবে তো? একজন ডাক্তার বের হয়ে বলল, স্বাধীন ভালো আছে, আর কোনো বিপদ নেই, জ্ঞান ফিরলে যাতে সবাই দেখা করে। সকাল 9টা বাজে স্বাধীন নিয়ে জ্ঞান ফিরে। সানজিদা বেগম গুটি গুটি পায়ে স্বাধীনের দিকে এগিয়ে আসছে। এত বছরের অপেক্ষা অবশেষে শেষ হয়েছে সানজিদা বেগমের। চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে সানজিদা বেগমের। বিশ্বাস হচ্ছে না স্বাধীন ওনার সামনে। স্বাধীনও তার মাকে দেখতে পেয়ে অবাক হয়েছে। স্বাধীনের চোখ দিয়ে জল বইছে। মা ছেলের এমন মুহূর্ত দেখে সন্ধ্যা, শিয়া আর সাইফা কান্না করছে। সানজিদা বেগম স্বাধীনের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। স্বাধীনও মা বলে ডেকে হচ্ছে। তুই জানিস বাবা, তোর এই ডাক্তার শোনার জন্য এখনও আমি বেঁচে আছি। আমি তোর বাবার ধোকার পর আমি নিজেকে সান্ত্বনা দিয়ে শুধু তোর জন্য, আর সাইফার কথা ভেবে আমি বেঁচে আছি। সাইফা বেগমকে স্বাধীনকে জড়িয়ে ধরে ভাইয়া বলে। সানজিদা বেগম বলে, সাইফা তোর আপন বোন। সন্ধ্যা তুয়াকে নিয়ে আসে। সানজিদা বেগম তুয়াকে দে। তুয়া, তুই এখানে? মা, তুয়ার কোনো দোষ নেই, তুয়া এসব কিছুই জানে না। ও আজও জানে স্বাধীন ওর আপন ভাই। তুয়া স্বাধীনকে গিয়ে জড়িয়ে ধরে। সন্ধ্যা দূরে দাঁড়িয়েছে। ওদের সবাইকে একসাথে দেখে তৃপ্তির কান্না করছে সন্ধ্যা। সবাই চলে যেতে সন্ধ্যা গিয়ে স্বাধীনের বুকে পড়ে কান্না করতে করতে স্বাধীনের বুক ভাসিয়ে দেয়। আজকে যদি তোমার কিছু হতো, তাহলে আমি কি করে বাঁচতাম? তুমি কেন বের হয়ে আসছিলে? তোমার কিছু হলে কি আমি বাঁচতাম বলো? আমার যে সুস্থ হওয়ায় বৃথা হয়ে যেত। তোমার জন্য আবার পাগল হয়ে যেতাম। সন্ধ্যা শক্ত করব স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন, পড়ে যাব, নামাও আমাকে। না, নামাবো না। আজকে তার না আমার অনেক খুশি লাগছে, আমি বাবা হতে যাচ্ছি। এর থেকে খুশির খবর হয়তো পৃথিবীতে আর কিছু হবে না। কিন্তু তুমি আমাকে আগে বলোনি কেন? তুমি অসুস্থ ছিলে তাই। তখন কি বললে বুঝতে? এখন তো বুঝবো। হি হি। স্বাধীন সন্ধ্যার গলায় মুখ ডুবিয়ে দেয়। ছাড়ো, কেউ এসে যাবে। না না, এখন শুধু তুমি আমায় আদর করবে আর আমি তোমায়। এখন কোথাও যেতে দেবো না তোমায়। কথাগুলো বলে শেষ করতে পারল না স্বাধীন। তখনই নিচের থেকে চিৎকার শুনে, শব্দ শুনে স্বাধীনের সন্ধ্যা নিচে যায়। সন্ধ্যা নিচে রিহানকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। ও এইখানে কি করছে? স্বাধীন রিহানকে দেখে বলে উঠল, কে আপনি? এখানে চিৎকার করছেন কেন? অন্যের বাচ্চার বাপ সাজতে আপনার লজ্জা করে না? আমার বাচ্চাটাকে আপনার বাচ্চা ভাবছেন? সন্ধ্যার পেটে আমার বাচ্চা। সন্ধ্যা আমাকে ভালোবাসে, এই যে প্রমাণ। রিহান সন্ধ্যা আর রিহানের কিছু ছবি স্বাধীনকে দেখায়। আপনার বাচ্চা মায়ের অভিনয় করছে ও যাতে আপনার সম্পত্তি ভোগ করতে পারে। সন্ধ্যা অবাক হচ্ছে রিহানের এইসব কথা শুনে। কি বলছো এইসব রিহান? স্বাধীন, বিশ্বাস করো, ওকে আমি বিয়ের আগে ভালোবাসতাম, কিন্তু আমাকে টাকার লোভে নাফিজা বেগমের হাতে তুলে দেয় মামির মাধ্যমে। ও বলেছে ও আমাকে করেই ছাড়বে, তাই এইসব বলছে। বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওকে কোনোদিন আমার হাতও ধরতে দেয়নি। স্বাধীন কিছু না বলে রুমে চলে যাবার জন্য পা বাড়াতে সন্ধ্যা স্বাধীনের কাছে যায়। তুমি আমায় বিশ্বাস করো না স্বাধীন? স্বাধীন কোনো কথা বলছে না। সন্ধ্যা আবারও বলে, কথা না বলো এখান থেকে যেও না, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কখনো ফিরবো না। স্বাধীন কোনো কথা না বলে রুমে চলে যায়। সন্ধ্যা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। স্বাধীন ওকে বিশ্বাস করল না। রিয়ান শয়তানি হাসছে। সাইফা গিয়ে রিয়ানকে একটা থাপ্পড় মারে। তুই এখান থেকে যাবি নাকি পুলিশ ডাকবো? রিয়ান ভয় পেয়ে চলে যায়। যেটা চেয়েছিল রিয়ান সেটাই হয়ে গেছে। সন্ধ্যা আর স্বাধীনের মাঝে প্যাঁচ লাগিয়ে দিতে এসেছিল রিয়ান। সাইফা ভাবে জড়িয়ে ধরে সন্ধ্যাকে। ভাবি,
ভাইয়া এসব বিশ্বাস করেনি। চিন্তা করো না, আমি ভাইয়াকে সব বুঝিয়ে বলছি। না সাইফা, ও সব বিশ্বাস করছে। আর ওর কিছু মনে থাকতো না ইঞ্জেকশন দিলে, তাই এইসব বিশ্বাস করছে। মাকে আর স্বাধীনকে দেখে রেখো, আমি আসছি। ভাবি কি বলবো এইসব? তুমি তুমি কোথায় যাচ্ছ? ভাইয়া কিন্তু তোমায় ছাড়া থাকতে পারবে না। পারবে সাইফা, খেয়াল রেখো। সন্ধ্যা বাড়ি ছেড়ে চলে আসে মামির বাড়িতে, কারণ মামি তার ভুল বুঝতে পেরেছে। অনেক কান্নাকাটি করেছিল সন্ধ্যার কাছে মাপ চেয়ে। সে সব শুনে ভাইয়াকে বুঝিয়ে, কেন বললি না? এত কষ্ট করছিস ভাইয়ের জন্য, আর এখন তোকে ভুলবে যে? দাঁড়াও আমি দেখছি। না, সে দরকার নেই, ও ভালো থাকুক, আমি এটাই চাই। ওই দিন যদি তোর বান্ধবী ডাক্তার আয়েশার কাছ থেকে না যেতি, ওনার সাথে পরামর্শ না করতে, ভাইয়া কিন্তু ভালো হতো না। ওনার ওষুধের জন্য ওদের দেওয়া কাজ করতো না। আর ভাইয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে সব ভুলে গেছে ভাইয়া। সে আর কথাগুলো বলতে সাইফা দৌড়ে রুমের ভিতরে ঢুকে, ভাবি ভাইয়া কেমন জানি করছে আগের মতো। ভাইকে আবার পাগল হয়ে গেল। তাড়াতাড়ি চলো, ঘরে সব ভেঙে ফেলছি। সাইফার কথা শুনে সন্ধ্যা আর কিছু না বলে সাইফার সাথে চলে। স্বাধীনের রুমে গিয়ে দেখে সব ভেঙে চুরে ফেলছে। লাইট অফ করে বসে আছে সন্ধ্যা স্বাধীনের কাছে এসে স্বাধীন বলে ডাক দিকে। স্বাধীন সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যার বুকে মাথা রেখে, আপনি আমায় ছেড়ে কোথায় গিয়েছিলেন? আমার একা একা ভয় লেগে, আপনি জানেন না? আমাকে রেখে আর কোথাও যাবেন না বলেন তো, ছোটো বাচ্চাদের মতো। স্বাধীনের কন্যার সাথে সন্ধ্যা কান্না করে দেয়। বুকের মাঝে চেপে ধরে স্বাধীনকে, কোথাও যাব না, কথা দিলাম। আমি যে তোমায় কত ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। তাহলে ছেড়ে গেলেন কেন নর্মালভাবে? আপনার কিছু হয়নি? কি হবে আবার? গেলে কেন? রিহানের কথা মাথা কেমন জানি করছিল। ইচ্ছে হচ্ছিল ওকে রেগে মেরে ফেলি। রাগ সামলাতে ঘরে এসেছি, তাই বলে তুমি চলে যাবে? তাই বলে এমন অভিনয় করবে যেন কত ভয় পেয়েছিলাম। ছেড়ে গেলে কেন? এই ভয় তোমার প্রাপ্য। শিয়া, সাইফা, তুয়া, সানজিদা বেগম ওদের মিষ্টি ঝগড়া দেখে চলে যায় হাসতে থেকে। স্বাধীন কিছু বলতে যাবে সন্ধ্যাকে, তখনই সন্ধ্যা ঠোঁট ডুবিয়ে দেয় স্বাধীনের ঠোঁটে। কারণ সন্ধ্যা এখন জানে স্বাধীনকে কীভাবে শান্ত করতে হবে। সমাপ্ত। সুখের কষ্ট। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।